আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন ৯ জুন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেন সফরে গিয়েছেন। যদিও এই সফরটিকে বলা হয়েছে সরকারি সফর। বিবিসি একটি সংবাদ পরিবেশন করেছে এমন যে একে সরকারি সফর বলা হলেও সফরে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে অনেকেই মনে করছেন। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথাও জানিয়েছে, কিন্তু সেটি কবে কখন হবে তাও আজও চূড়ান্ত হয়নি। এবং হারমোনি অ্যাওয়ার্ডের কথা বলা হলেও কিং চার্লস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের কথা বলা হলেও আমরা যদিও এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ওয়েবসাইটটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম পাইনি। এর বাইরে প্রধান উপদেষ্টার এই লন্ডন সফরে অবস্থানরত লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বিএনপির তরফ থেকেও জানা গিয়েছে। এবং আগামী ১৩ই জুন শুক্রবার তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ বিএনপির মহাসচিব আমাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও সর্বশেষ এই তথ্যটি জানান। তো দর্শক, যাই হোক, প্রথম প্রসঙ্গ হচ্ছে যে বিএনপি কি তার দাবি দাওয়াগুলো জনাব তারেক রহমানের মাধ্যমে প্রফেসর ইউনূসের সাথে যে বৈঠক, সেই বৈঠকের মাধ্যমে তুলে ধরে তারা তাদের জায়গাটিতে অটল থাকতে সক্ষম হবে? এটি একটি বড় প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারা তাদের নির্বাচন নিয়ে যেই দাবিটি রয়েছে বা তাদের যে অবস্থানটি রয়েছে, তারা কি নির্বাচনকে কেন্দ্র করে তাদের সেই অবস্থান ধরে রাখতে পারবে বলে আপনারা মনে করেন, নাকি যথারীতি বিএনপি পুনরায় আগের মতো আবারও ব্যর্থ হবে? আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে কি হতে পারে। দর্শক, জনাব তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎটি খুবই সৌজন্যপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। উনি সব কথাই খুবই গুরুত্ব সহকারে শুনবেন, কিন্তু আদতে ওনাদের যেই বক্তব্যে ওনারা রয়েছেন যে ডিসেম্বর থেকে জুনে নির্বাচন, ওনারা দেশে ফিরে আবার ওই একই জায়গাতেই থাকবেন বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি বা আমাদের বিশ্লেষণও এমনটি বলে। কারণ হচ্ছে এনসিপি সহ সরকারের মদতপুষ্ট যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, সরকার তাদের মাধ্যমে এটি মাঠে দাবি আদায় করবে যে তারা নির্বাচন এই মুহূর্তে চান না। এমনকি জামায়াত ইসলামও তাদের এই দাবি দাওয়ার সাথে থাকবে। শুধু জামায়াত ইসলাম না, জামায়াত ইসলাম সহ চরমোনাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারপরে ইসলামপন্থী আরো যে দলগুলো রয়েছে, তারা সকলেই বর্তমান সরকারকে নির্বাচনের ইস্যুতে সমর্থন দিবে বলে আমাদের বিশ্লেষণ বলে এবং বিভিন্ন সূত্র এমনটিই বলে। দর্শক, একটি বিষয় লক্ষ্য করবেন যে এখনো কিন্তু এনসিপির নিবন্ধনই হয়নি। যেই দলটির নিবন্ধন কার্যক্রম এখনো সম্পূর্ণ হয়নি। নির্বাচনের জন্য তারা কতটুকু প্রস্তুত, এবং নির্বাচনের জন্য যদি তারা প্রস্তুত না হয়, এনসিপি কি বাইরে রেখে এই সরকার নির্বাচন দিবে বলে আপনারা মনে করেন? যদি এমনটি হয়, তাহলে আপনারা যদি এমনটি মনে করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন এবং দেশের সকল সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়া আরেকটি বিষয়ে খুবই উত্তাল। সেটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ খান, উনি দেশে ফিরেছেন। উনি দেশে ফেরার পরে আবার ওনাকে কেন্দ্র করে বেশ আলোচনার তৈরি হয়েছে। উনি যখন, দর্শক আপনারা জানেন ইতিমধ্যে, উনি যখন চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন, তখন ওনার এই থাইল্যান্ডে যাওয়াকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। এনসিপি মাঠে নামে এবং তার সাথে ছাত্র শিবির যুক্ত হয়
এবং এটিকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়। এবং এটি ছিল বিশ্লেষকগণ মনে করেন যে সরকারের একটি কৌশল। যেই কারণে তখন কারণ আব্দুল হামিদ সাহেব যখন বিদেশে গিয়েছেন সাবেক রাষ্ট্রপতি, উনি সকল ফর্মালিটিস কমপ্লিট করেই গিয়েছেন। এমন না যে উনি পালিয়ে গিয়েছিলেন। তো যেহেতু সকল ফর্মালিটিস কমপ্লিট করেই গিয়েছেন, সরকারের এটি না জানার কথা নয়। এবং তখন সরকার এটিকে নিয়ে খুব হম্বিতম্বি করলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, ইন্টারপোলের মাধ্যমে ওনাকে ফিরিয়ে আনা হবে এবং এটিকে কেন্দ্র করে ৩ জন পুলিশ কর্মকর্তাকে আম শাস্তির সম্মুখীন হতে হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যখন উনি ফেরত আসলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ওনাকে ফেরত না আনতে পারলে উনি পদ থেকে সরে যাবেন বা ওনাকে বিচারের সম্মুখীন করতে না পারলে উনি ওনার দায়িত্ব থেকে সরে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে উনি তো দেশে আবার ফেরত আসলেন। আসার পরে ওনারা ওনাদের সেই পূর্বের জায়গায় কেন অটল থাকতে পারলেন না? উনারা কেন এখন আবার নতুন কথা বলছেন? উনারা এখন বলছেন যে আইনের প্রক্রিয়ায় চলবে। কেউ যদি দোষী না হয় তাহলে তাকে হয়রানি করা হবে না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যখন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে অ্যারেস্ট করা হয় এবং এইরকম আরো অনেকে যাদের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগের কারণে বা মামলার কারণেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এই জায়গা থেকে আ সম বিচার প্রক্রিয়ার সঠিক ব্যবহার হয়েছিল বা সেই প্রক্রিয়ার মাধ্যমেই কি ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল? নাকি ওনাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম ছিল আবার এখন অন্যরকম? কারণ কি? তখন প্রয়োজন ছিল এটিকে ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাগুলো দেওয়া। এবং বর্তমানে যদি এটি করতে চায় তাহলে আবার বুমেরাং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ ওনারা হয়তো বুঝতে পেরেছেন রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ খানের ফেরতের মাধ্যমে যে আওয়ামী লীগ হয়তো ফিনিক্স পাখি। এই ফিনিক্স পাখিকে ধ্বংস করে বা উপড়িয়ে ফেলা সম্ভব নয়। নিষিদ্ধ করেই আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলা সম্ভব নয়। এবং হয়তো গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে আগের থেকে বর্তমান আওয়ামী লীগ আরো বেশি সংগঠিত এবং শক্তিশালী। এমনটি যদি হয়ে থাকে তাহলে হয়তো সরকার সেই ঝুঁকি নিবে না বলেই বিশেষজ্ঞগণ মনে করেন। দর্শক আপনারাও কি সেটি মনে করেন? আরেকটি তথ্য হয়তো রয়েছে যে আওয়ামী লীগের নতুন একটি কর্মসূচি আসতে যাচ্ছে। যে কর্মসূচির মাধ্যমে তাদের হাজার হাজার নেতাকর্মী, লাখো লাখো নেতাকর্মী স্বেচ্ছায় কারাবরণ বেছে নিতে পারে। যে তাদের কর্মসূচিটা এমন হবে যে কতজনকে সরকার অ্যারেস্ট করতে পারে। তারা স্বেচ্ছায় কারাবরণের মাধ্যমে সরকারের প্রতি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। প্রিয় দর্শক, এটি আওয়ামী লীগ করতে পারবে বলে আপনারাও কি মনে করেন? সরকারের প্রতি আওয়ামী লীগের পক্ষে এই ধরনের চ্যালেঞ্জ বর্তমানে ছুড়ে দেয়া সম্ভব বলে কি আপনারা মনে করেন? দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।